শেখ হাসিনা এই মুহূর্তে একজন সন্ত্রাসী হিসেবেই বাংলাদেশে চিহ্নিত এবং তার বিচার হওয়া উচিত। বিএনপি সরকার বাংলাদেশে আছে, সেই সরকারের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজ চালিয়ে যেতে চায়। ভিসা দুই তরফেই একটা পলিটিক্যাল এবং একটা ডিপ্লোম্যাটিক ওয়েপন হিসেবে বারবার ব্যবহৃত হয়েছে। আর এটা খুবই আনফর্চুনেট ব্যাপার। বাংলাদেশ ভারতবর্ষের সবচাইতে কনসিকুয়েন্সিয়াল রিজিনাল পার্টনার বলে মনে করা হয়। এখানে ভিসা নরমালাইজেশন না হলে পরে বাইল্যাটারাল ট্রেড কিন্তু খুব গভীরভাবে সাফার করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই মুহূর্তে 3 দিনের সফরে দিল্লিতে আছেন। দিল্লিতে আজ তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। তাদের এই বৈঠক নিয়ে আমরা কথা বলবো দিল্লিতে দ্য হিন্দু পত্রিকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর কল্লোল ভট্টাচার্যের সঙ্গে। কল্লোল ভট্টাচার্য, আপনাকে চর্চায় স্বাগত। তো প্রথমেই যে জিনিসটা বলছিলাম যে খলিলুর রহমান তার প্রথম সফরেই দিল্লিকে বেছে নিলেন এবং দিল্লিতে গিয়ে তিনি শোনা যাচ্ছে অজিত দোভালের সঙ্গে আগে তার এক দফা বৈঠক হয়েছে, এখন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হলো। তো এই বৈঠক থেকে কি কিছু জানা গেল? মানে দুই দেশের সম্পর্ক যেটা বিগত 18 মাসে একটা তলানিতে ঠেকেছিল, যেটা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সরকার মানে নতুন নির্বাচিত কোনো সরকার আসলে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক হবে, সেই জায়গায় আসলে কতটা অগ্রগতি দেখছেন আপনি? দেখেন, কূটনীতিতে এবং ফরেন অ্যাফেয়ার্স এস্টাবলিশমেন্টে অনেক কিছুই তো ভাবভঙ্গিতে এবং কনভেনশনের মাধ্যমে প্রকাশ করা হয়। তো আজকে যে মিটিংটা হয়েছে মিনিস্টার জয়শঙ্কর আর ফরেন মিনিস্টার খলিলুর রহমানের মধ্যে, যে মিটিংটা হয়েছে হায়দ্রাবাদ হাউস, কিনা আমাদের ডিপ্লোমেসির একেবারে হার্ট বলা যেতে, হার্ট অফ ইন্ডিয়া। তো সেখানে খুবই মানে আপনি যদি ছবিগুলি দেখেন তো খুবই মানে একটা ওয়েলকামিং, একটা পজিটিভ একটা স্পিরিটের মধ্যে ডিসকাশন গুলো হয়েছে। এবং আমাদের অফিসিয়াল সোর্সেস যা বললেন যে ওনারা এখন রিলেশনটাকে একটা পজিটিভ মোমেন্টাম নিতে চান। যাচ্ছি হয়েছে গত 16-17 মাসে, সেগুলো তো হয়ে গেছে, আর এগুলোকে এখন পেছনে রেখে আগে বেড়ে চলার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আপনি প্রথমে বললেন যে অজিত দোভালের সাথে যে মিটিংটা হয়েছে গতকাল, সেটা কিনা দেখেন মানে উনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার 1.5 ঘন্টার মধ্যেই মোটামুটি ওই ডিনারে উনি চলে গেছিলেন। তো একটা ইনফর্মাল একটা ওয়েলকামিং অ্যাটিটিউড নিশ্চয়ই আছে এই মুহূর্তে, কারণ বাংলাদেশ ভারতবর্ষের সবচাইতে কনসিকুয়েন্সিয়াল রিজিনাল পার্টনার বলে মনে করা হয় এখানে। আর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনটা একেবারে অন্য রকমের, আর এই রিলেশনটার সাথে অন্য কোনো রিজিনাল পার্টনারের রিলেশনের তুলনা করা যায়। আর এইরকম একটা কনটেক্সটে যেখানে কিনা গত 16-17 মাস ধরে একটা টেনশন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা কন্টিনিউয়াস একটা টাগ অফ ওয়ার চলেছে, সেখানে আজকে দেখতে পাচ্ছি আমরা ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ, ওনাকে স্বাগত জানানো হয়েছে এবং পুরো যে ভিজিটের যে প্রিপারেশনটা এটা খুবই কেয়ারফুলি করা হয়েছে, যাতে করে কিনা কোনো রকমের স্লিপ না হয়। আর এর জন্য দুই তরফেরই অনেক প্রিপারেশন ছিল, যেটা আমরা দেখেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে কিন্তু আমাদের এখনো পর্যন্ত স্টেটমেন্টটা আমাকে দেওয়া হয়নি, মানে আমি এখনো পাইনি, কিন্তু আমি সোর্সেস কাছ থেকে শুনলাম যে স্টেটমেন্টটা কি ধরনের হবে। স্টেটমেন্টের মধ্যে এক্সপ্রেস করা হবে ইন্ডিয়ার ডিজায়ার, মানে ইন্ডিয়ার ইচ্ছা টু এনগেজ দ্য কারেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ। মানে এখন যে বিএনপি সরকার বাংলাদেশে আছে, সেই সরকারের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজ চালিয়ে যেতে চায় এবং আরো গভীর করতে চায় রিলেশনটা যেটা আছে সেটার মধ্যে। টেক্সটের মধ্যে আমাকে যেটা বলা হয়েছিল আগে, যে ওটার মধ্যে ডিপেন রিলেশনশিপ এটাকে মেনশন করা হবে। আর এই কথাগুলি যখনই আমরা দেখি কোনো অফিসিয়াল টেক্সটে এই ধরনের মেনশন থাকে, সেগুলি কিন্তু খুবই অর্থবহুল আর খুবই মিনিংফুল ওয়ার্ডস। আর এই জিনিসগুলি কিন্তু আমাদের সাউথ ব্লকের লোকেরা তখনই ইউজ করে যখন কিনা খুব একটা আর্জিং থাকে
কোনো স্টেটমেন্টের পেছনে। আমার মনে হয় জয়শঙ্করের সাথে আজকে যে মিটিং হয়েছে এটা সিম্বলিক তো বটেই, কারণ অলমোস্ট 16-17 মাস ভারতবর্ষের আহ, রাজধানীতে কোনো রকমের বাংলাদেশের কোনো মেজর ডিপ্লোম্যাট ওয়েলকাম করা হয়নি। যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ছিলেন, ওনাকে তো একবারও এখানে ওয়েলকাম করা হয়। ওনার সাথে দেখা সাক্ষাৎ তো খুবই লিমিটেড হয়েছে। আর সেই তুলনায় আপনি দেখেন খলিলুর রহমান এই গত বছরের শীতে এসেছিলেন, তখন উনি একটা মাল্টিল্যাটারাল একটা ফোরামে এসেছিলেন। আর এই বছরে এই এপ্রিল মাসে ওনাকে হায়দ্রাবাদ হাউসে ওয়েলকাম করা হবে। আমার মনে হয় ওভারঅল সিচুয়েশনটা খুবই একটা পজিটিভ ডিরেকশনে দিকে যাচ্ছে। এর একটা বাংলাদেশের কাছে ভারত একটা বড় প্রতিবেশী দেশ, সেই দুই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকবে এটাই আমরা আশা করব। তো যেখানে দুই সরকারের মধ্যে আলোচনা আপনি বলছেন বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ যারা পর্যটন ভিসা নিয়ে ভারতে যেতে আগ্রহী, তাদের জন্য কোনো সুখবর কি এই মিটিং থেকে পাওয়া গেল? এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি যে সুখবরটা আসবে এবং সেটা সাবস্ট্যান্সিয়াল হবে, কারণ এই 2024-এর জুন জুলাই মাস পর্যন্ত মাসে দিনে অ্যাটলিস্ট 8,000টা ভিসা ইস্যু করা হতো, 8 থেকে 12,000 ভিসা ইস্যু করা হতো। আর এখন আমি যেটা শুনি যে 2-2,500 ভিসা মানে ইস্যু করা হয়। আর এটা কিন্তু একেবারে ইনঅ্যাডিকুয়েট, কারণ আমরা জানি যে বাংলাদেশের যে চাহিদা, সেটা আপনি হেলথ বলেন কিংবা পর্যটকদের কথা বলেন, স্টুডেন্টদের কথা বলেন, তাছাড়া বিজনেস ভিসা যেগুলি এন্টারপ্রাইজ যারা বিজনেস এন্টারপ্রেনিউর যারা, ওদের যে ভিসাগুলি দরকার, এগুলো কিন্তু বিপুল সংখ্যক ভিসা ডেইলি দরকার বাংলাদেশের। আর এই ভিসাটা কিন্তু একটা নর্মালাইজ করা খুব দরকার। আমি এখানে গত অ্যাটলিস্ট আমি বলতে পারি যে নিজে আমি এটা ক্লোজলি ফলো করি, এবং গত 14-15 মাস ধরে আমি এটা ফলো করছি যে ভিসা রিকোয়ারমেন্ট কিরকম বাংলাদেশের তরফে এবং আমাদের তরফ থেকে কেন ভিসা ইস্যুয়েন্সটাকে নর্মালাইজ করা হচ্ছে না। একটা প্রবলেম ছিল, আপনি নিশ্চয়ই খুব অ্যাওয়্যার আছেন এই ব্যাপারে, যে ইন্ডিয়ান ভিসা এস্টাবলিশমেন্ট সিকিউরিটি একটা থ্রেট দেখিয়ে বন্ধ করা হয়েছিল কিংবা পজ করা হয়েছিল। কিন্তু এখন তো একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে বাংলাদেশে, এবং আপাতত যেটা দেখা যাচ্ছে যে স্ট্রিট লেভেলে মোটামুটি শান্তি আছে বাংলাদেশে। তো এই মুহূর্তে আমার মনে হয় না ভারতবর্ষের কাছে ভিসা নর্মালাইজ না করার কোনো কারণ থাকতে পারে বলে। এবং আমি যা শুনছি যে ভিসাকে নর্মালাইজ করা হবে, এবং এটা কিছু খুব অল্প দিনের মধ্যেই রিফ্লেক্ট করতে শুরু করবে। কারণ একবার যখন ওপর থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয় এই ধরনের ডিসিশনকে, তখন ভিসা ইস্যুয়েন্স এর মধ্যে কোনো রকমের বাধা না থাকারই কথা। আমার মনে হয় যে ভিসা দুই তরফেই একটা পলিটিক্যাল এবং একটা ডিপ্লোম্যাটিক ওয়েপন হিসেবে বারবার ব্যবহৃত হয়েছে। আর এটা খুবই আনফর্চুনেট ব্যাপার, কারণ মানে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন তো একটা অর্গানিক রিলেশনের মধ্যে, মানে আপনি হেলথ বলেন, ট্যুরিজম বলেন, এডুকেশন বলেন, এই সবগুলি সেক্টরেই ভিসা খুব দরকার। এবং আমাদেরকে 2024-এর মনে হয় এপ্রিল মাসে বলা হয়েছিল যে ইন্ডিয়া বছরে বাংলাদেশকে 1.5 মিলিয়ন ভিসা ইস্যু করতে হবে। আর সেই তুলনায় আজকে দেখেন মাত্র 2,000 বা 2,500 ভিসা ইস্যু করা হচ্ছে, খুবই কম। এবং আমার মনে হয় যদি পজিটিভ মোমেন্টাম হিসেবে যদি কিনা একেবারে লো হ্যাঙ্গিং ফ্রুটস যদি কোনো কিছু থাকে, তবে সেটা হচ্ছে ভিসা নর্মালাইজেশন। আর এটা খুবই দরকার, কারণ ভিসা নর্মালাইজেশন না হলে পরে বাইল্যাটারাল ট্রেড কিন্তু খুব গভীরভাবে সাফার করছে। বাইল্যাটারাল ট্রেডকে যদি ইমপ্রুভ করতে হয়, তবে ভিসা নর্মালাইজ করা দরকার। হ্যাঁ, তো এই ভিসার বিষয়টা আমরা হোপফুল যে ইন্ডিয়া হয়তো খুব দ্রুতই মানে ভিসার বিষয়টা নর্মাল করে আবার আগের মতো জায়গায় হয়তো ফিরে যাবে। সেটি হয়তো কিছু সময় নেবে, কিন্তু একটু অপ্রীতিকর বিষয়ের দিকে আমরা যাই যে মানে এই মুহূর্তে ভারতে যারা যেসব আওয়ামী লীগ নেতারা আশ্রয় নিয়েছেন বা শেখ হাসিনা সহই, তাদের বিষয়গুলো কি মানে বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে তোলা হয়েছিল, এরকম কোনো কিছু কি আপনি শুনেছেন? আমি এটা বলতে পারি এবং কনফার্ম করতে পারি যে আমি নিজেও ঢাকাতে ছিলাম, তখন আপনার সাথে আমার দেখা হয়েছিল। বিএনপি নেতাদের কাছ থেকে যেটা শুনেছিলাম ওই সময়, স্পেশালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছিলেন যে একটা ইস্যুর জন্য আমরা পুরোটা বাইল্যাটারাল রিলেশনকে
ক্যাপটিভ করে রাখে। তো আজকে মানে আমি সোর্স হিসেবে বলতে পারি, কারণ আপনাদের তরফ থেকে আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছে খলিলুর রহমান সাহেব এবং অন্যান্য হুমায়ুন কবির আছেন। তো এখানে তো আজকে সকালে কিছু কথাবার্তা হয়েছে দুই তরফের মধ্যে, এর মধ্যে কিছু সিনিয়র জার্নালিস্ট এবং মানে প্রোপ্রাইটার লেভেলের যারা লোক, বিভিন্ন মিডিয়া হাউসের যারা কিনা বস, ওদেরকে ইনভাইট করা হয়েছিল। মানে আমাদের মতো রিপোর্টারদের ইনভাইট করা হয়নি, কিন্তু আমি পরে শুনেছি যে প্রোপ্রাইটারদের সাথে কথাবার্তা হয়েছে। ওতে একটা কথা যখন কিনা ওরা তুলেছে যে শেখ হাসিনার ব্যাপারটা, মানে শেখ হাসিনা যে এবং ভারতবর্ষে এবং তার যে সঙ্গী সাথীরা ভারতবর্ষে আছে, তখন আমি আমি শুনেছি যে বাংলাদেশের তরফ থেকে যারা এসেছেন ওরা বলেছেন যে একটা ইস্যুর জন্য মানে ওনার প্রেজেন্স যদি ভারতে থাকে, তার জন্য আমরা রেস্ট অফ দ্য রিলেশনশিপটাকে করতে চাই না, স্পয়েল করতে চাই না। কিন্তু সাথে সাথে আবার আপনাদের তরফ থেকেই একজন বলেছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে একজন সন্ত্রাসী হিসেবেই বাংলাদেশে চিহ্নিত এবং তার বিচার হওয়া উচিত। তখন বোধহয় আমাদের তরফ থেকে দু একজন বলেছিলেন যে এটা আপনাদের বিচার ব্যবস্থার কাছেই ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনারা সেটা দেখবেন বিচার ব্যবস্থা। শেখ হাসিনার এই মুহূর্তে যে ভারতবর্ষের প্রেজেন্স আছে, তাতে আমার মনে হয় না বাংলাদেশের ওভারঅল রিলেশনের সাথে কোনো রকমের প্রভাব পড়বে। হ্যাঁ, তো এইখানে আপনার খলিলুর রহমান ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমরা দেখলাম যে এ, আওয়ামী লীগ আমলে যিনি আপনার স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, তিনি গ্রেপ্তার হলেন। তার মানে খলিলুর রহমান যেদিন আজকে বৈঠক করছেন তখনই কিন্তু সেই সময় জাতীয় সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা বিল পাশ হলো। মানে এটা এখন আইনানুগভাবে আওয়ামী লীগ এখন কিন্তু নিষিদ্ধ, যখন রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরে সেটা আইনানুগ হয়ে যাবে। এখন বিলটা পাশ হয়ে গেছে। তো এই প্রসঙ্গে কি ধরেন এই খলিলুর রহমানের ভারত সফর, তার সঙ্গে এই ধরনের জিনিসগুলো কি কোনো ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়েছে বা কোনো ধরনের কিছু জিনিস কি উঠেছিল? দেখেন, এটা তো নোট করা হয়ই, কারণ এই ধরনের ব্যাপার তো মানে পার্সোনালি আমার যে একটা আনফরচুনেট ডেভেলপমেন্ট। কিন্তু আমি যখন অফিসিয়ালদের সামনে এই জিনিসটা তুলে ধরলাম আজকে কিছুক্ষণ আগে, তখন আমাকে অ্যাটলিস্ট মানে আমি একজন রিপোর্টার হিসেবে আপনাদের যে আমাকে বলা হয়েছে যে এই এই ব্যাপারটা নিয়ে ভারত সরকার এই মুহূর্তে কোনো কথা বলতে চান না। কারণ ভারত সরকার চায় যে বাইল্যাটারাল রিলেশনটা, যেটা কিনা এখন বাংলাদেশ সরকারের সাথে আছে, সেই বাংলাদেশ সরকার কি করছে না করছে সেটা নিয়ে ওনারা এই মুহূর্তে কোনো কথা বলছে। কারণ বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার বাংলাদেশের। আর মানে হ্যাঁ, ওই আওয়ামী লীগকে ব্যান করা, স্পেশালি জাতীয় সংসদের একটা বিল পাস করা, এই ধরনের একটা মেজারের জন্য নিশ্চয়ই আমি বলবো যে ডেমোক্রেসির জন্য এক ধরনের সেটব্যাক। কিন্তু আমাদের তরফে সরকারের লেভেলে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ওনারা শুধুমাত্র গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনটাকেই প্রাধান্য দিতে চান এবং এই রিলেশনটাকেই এই মুহূর্তে মানে নার্চার করা হচ্ছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনের কথা আপনি বলছিলেন, তো আমরা একটা বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেছি বা নানা জায়গায় দেখছি শুনছি যে আরিফ মোহাম্মদ খান পরবর্তী ভারতীয় হাই কমিশনার হতে যাচ্ছেন ঢাকায়। এটা কি আদৌ সত্য? দেখেন, আরিফ মোহাম্মদ খানের পাবলিক লাইফ যে স্ট্যাচার, এটা সবাই জানে এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড আছে এবং ফেমাস কেস, যেটা এখানে শাহবানো কেস বলা হয় 1986-87 বিখ্যাত শাহবানো কেস, এটা নিয়ে আজকাল একটা নেটফ্লিক্সে একটা সিনেমাও হয়েছে, ফিল্মও হয়েছে, হাক বলে একটা সিনেমা আছে। কিন্তু আমি আরিফ মোহাম্মদ খানের সম্পর্কে যতটুকু শুনেছি যে উনি একা না, এরকম 3-4 জন আরো নাম আছে, 3-4 জনের আরো নাম সার্কুলেট করছে। কিন্তু এই মুহূর্তে আমি আরো এটাও শুনেছি যে এই ব্যাপারটা আমাদের টপ লিডারশিপের হাতে আছে, যে ভারতবর্ষের এই মুহূর্তে হাই কমিশনার বাংলাদেশে কে হবে, এটা এমনকি যে বিদেশ সচিবের লেভেলেরও ব্যাপার না। এটা একটা পলিটিক্যাল লিডারশিপের কাছে আছে ব্যাপারটা। এবং কে ভারতবর্ষের হাই কমিশনার হয়ে যাবেন, এটা একদমই টপ লিডারশিপের কাছে এই ফাইলটা আছে। আমি এটুকু পর্যন্ত আমার মানে ব্যক্তিগত ধারণা যে
আরিফ মোহাম্মদ খান খুব মানে আপনি খুবই এডুকেটেড এবং খুবই ইরুডাইট, গভীর অধ্যয়ন করেন, পড়াশোনা করেন, ওনার খুব পরিশ্রম করেন যে কোনো সাবজেক্ট এবং যে কোনো বিষয় নিয়ে গবেষণা করেন। উনি খুবই একটা লিবারাল ধরনের মানুষ, কিন্তু আমি ডিপ্লোমেসিতে আজ পর্যন্ত আমি ওনাকে খুব একটা বেশি অ্যাক্টিভ হতে দেখিনি। ওনার কাজ মেইনলি হচ্ছে ডোমেস্টিক পলিটিক্সে এবং স্পেশালি যে আমাদের যে মুসলিম সমাজের রিফর্ম কিংবা অগ্রগতির ব্যাপারে উনি খুব অ্যাক্টিভ হয়েছেন, এবং ওনার ক্রিটিসিজম আমরা সবাই জানি বিভিন্ন ব্যাপারে উনি নিজের নিজের সমাজের মধ্যে এবং ভারতবর্ষের। হ্যাঁ, শাহবানু মামলা থেকে শুরু করে মানে এখনো পর্যন্ত উনি ওনার মানে এক ধরনের যে বিভিন্ন বিষয় যে আপত্তি সেগুলো সবসময় তুলে রেখেছে। হ্যাঁ, তো কিন্তু আমি কনফার্ম করতে পারবো না যে উনি হবেন কিনা, এবং এই নিউজগুলি আমিও দেখেছি, কিন্তু আমাকে আবার একসময় বলা হচ্ছে কিছুদিন আগেই যে এই সবই বেসলেস খবর। কিন্তু আজকালকার যা অবস্থা, অনেক রিউমার এবং অনেক বেসলেস খবর আসলে গিয়ে খবর হয়েছে, আসল খবর হয়েছে। না, কিন্তু এই আপনি আপনি যখন বলছেন যে এটা একেবারে টপ লিডারশিপ মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই লেভেলের কাছে আছে, এটা আর মানে পররাষ্ট্র সচিব বা এদের পর্যায়ে নেই, মানে বাংলাদেশে ভারতীয় পরবর্তী হাই কমিশন। সুতরাং এটা ভারতবর্ষ যে বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছে, এটা তো তারই প্রতিফলন নাকি? দেখেন, ভারতবর্ষের জিওগ্রাফিক লোকেশন, তার মধ্যে পাকিস্তান ছাড়া যেগুলি আরো আর দেশগুলি আছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি কনসিকুয়েন্সিয়াল রিলেশন। কারণ আপনি ওভারল্যান্ড ট্রেড বলেন, 12 বিলিয়ন থেকে 14 বিলিয়ন ডলার ট্রেড ছিল এই 1-1.5 বছর আগে। এই এই বিলিয়ন ডলার ট্রেডের মধ্যে এখন কিন্তু ঘাটতি হতে শুরু করেছে, কারণ ভিসা নর্মালাইজ করা হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। তো এই ট্রেডের জন্য কিন্তু ভারতবর্ষের একটা বিরাট বড় ফিনান্সিয়াল এবং বিজনেস সেক্টর সাফার করছে। মানে এই রিলেশনটাকে রিপেয়ার করা খুব দরকার, শুধু পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক রিলেশন কারণের জন্যই না, এমনকি মানে একদম সাদা বাংলা বলতে গেলে আর্থিক কারণে এই রিলেশনটাকে ঠিক হতে হয়। এবং এই রিলেশনটাকে ঠিক করার জন্য একজন পলিটিক্যালি সাভি যদি কারোর দরকার হয়, তবে তাকে সেখানে পাঠানো হয়। আর রিলেশনগুলোর মধ্যে পলিটিক্যাল এলিমেন্ট আছে, সিকিউরিটি এলিমেন্ট আছে, ট্রেড এবং কমার্স তো আছেই। সো দেয়ারফর মানে আমার মনে হয় যে এখানে ব্যাপারটা লিডারশিপের কাছেই আছে, এবং এটা এই মুহূর্তে কূটনীতি লেভেলে যারা কিনা ফাইল হ্যান্ডেল করেন তাদের কাছে নেই, এটা আমি কনফার্ম করে শুনেছি। ধন্যবাদ কল্লোল ভট্টাচার্য চর্চাকে সময় দেওয়ার জন্য। আপনার সঙ্গে দেখা হবে, এই বিষয়ে আরও আমরা কথা বলবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ।